কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজার সঙ্গে আলোচনায় গুরুত্ব পেয়েছে সংস্কার সহ নানা ইস্যু। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আজ। বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দূরত্ব ঘুচবে আশা রাজনীতিকদের। শেষ পর্যায়ে ঈদের ছুটি, সারা দেশ থেকে রাজধানীতে ফিরছে মানুষ। খুব একটা অভিযোগ নেই কারোরই। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়ে 241 আরোহী নিহত। অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের শোক বার্তা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনে দ্য কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। পুরস্কার গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের আদর্শকে ছড়িয়ে দিতে সাহায্য করবে, একই সাথে তা বাংলাদেশের তরুণদের সুন্দর দেশ গঠনে আত্মপ্রত্যয়ী ও উৎসাহী করবে। এর আগে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে প্রধান উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন। টানা 30 মিনিটের একান্ত বৈঠকে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের পাশে থাকায় ব্রিটেনের রাজাকে ধন্যবাদ জানান বাংলাদেশের সরকার প্রধান। এছাড়াও ওয়েস্টমিনিস্টার হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হার্লির সাথেও বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক আজ। লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে হোটেল ডরচেস্টারে। লন্ডনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন সহ দেশের চলমান সকল ধরনের বিষয়েই প্রাধান্য পাবে এই বৈঠকে। মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা লুটপাট করে অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে বৈঠক নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাস করছে আওয়ামী লীগের অনেক নেতা। তাদের বিচার হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকের বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুক্রবারের বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাজনৈতিক নেতাদের। তাদের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যাবে বলেও মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশের রাজনৈতিক বাতাসে একটি বড় ধরনের অস্বস্তি তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর সর্বসম্মতিতে 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার নিয়ে শুরু হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। এর মধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপি ও সমমনা দলগুলোর সাথে, বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এমন প্রেক্ষাপটে শুক্রবারে লন্ডনের বৈঠক নিয়ে আগ্রহ আছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। প্রধানত মিটিংটা সরকার প্রধানের আগ্রহে সভাটা হচ্ছে
সেই জায়গা থেকে নিশ্চয়ই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সাথে তার যখন 1-to-1 কথা হবে তখন নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় হয়তো অফার করবেন আমার ধারণা। মানে সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে, নির্বাচন সহ সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, ফলে যে কোনো বিষয় তো হয়তো আলোচনার সুযোগ আছে। আর যেহেতু প্রায় 2 ঘন্টার সময়, তো একটা মন খুলে প্রাণ খুলে আলাপ আলোচনার জন্য এটা অনেক লম্বা সময়। সে অর্থে সেদিকটা আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা নির্ভর করে সরকার প্রধানের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, তাদের পলিটিক্যাল উইলের উপরে। তিনি যদি বিএনপি বা বিরোধী দলকে আস্থায় নিতে চান, আমি মনে করি তাহলে তিনি একভাবে কীভাবে সমাধান হতে পারে নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে যেটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, এটা কাটিয়ে উঠবার ক্ষেত্রে আমার ধারণা যে সেখানে আলাপ আলোচনা হবে। স্টেলমেটটা বেরিয়ে আসার ক্ষেত্রে আগামীকাল মিটিংটা একটা বড় বার্তা হিসেবে এটা আসতে পারে। যোগাযোগহীনতা, সমঝোতার অভাব কিংবা বোঝাপড়ার ঘাটতি আছে, এগুলি আসলে দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা গঠনমূলক ভূমিকা পালন করবে এবং তারা এগুলিকে দূরত্ব কমায় আনার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে প্রধান জনাব ইউনূস সাহেব গত 6 তারিখে যে বক্তব্য রেখেছেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটাতে আমরা আসলে উদ্বিগ্ন হয়েছি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য উভয় পক্ষ আসলে সম্মত হয়, তাহলে এটা জনগণের বিজয়ের পথকে উন্মুক্ত করবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। বৈঠকের ইতিবাচক ফলাফল দেশের রাজনীতিতে স্বস্তির বাতাস এনে দেবে মনে করেন রাজনৈতিক নেতারা। আগামীকালকের বৈঠক একটা গুরুত্বপূর্ণ সুযোগ সরকারের দিক থেকেও আছে, বিএনপির দিক থেকেও আছে। এই সুযোগটা কোনো তরফ থেকেই এই সুযোগটা যাতে নষ্ট না হয়, এটা খুব যত্ন দিয়ে আমি মনে করি একেবারে পেশাদার দক্ষতা নিয়ে একটা জাতীয় কর্তব্য হিসাবে মানুষ যে গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় এবারকার অভ্যুত্থানের ভেতর দিয়ে, সুতরাং সেরকম একটা ইতিবাচক ফলাফল দেখব। সেজন্য কিন্তু প্রধান স্টেক কিন্তু সরকারের। দুইটা পক্ষের মধ্যে যেহেতু দূরত্ব তৈরি হচ্ছে, এটা যে বসা যায় এবং বসে যে আসলে এটা সমাধান করা যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করব যে প্রথম আলোচনায় মানে পুরোপুরি ফল না আসলেও এটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখব। এটা অন্তত আলোচনার পথকে উন্মুক্ত করবে। দেশের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যেমন প্রয়োজন, তেমনি সেফ এক্সিটের জন্য অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনাও জরুরি বলে মনে করেন এই দুই নেতা। প্রশ্নবিদ্ধ না হয়, যাতে আবার বিচার আচারের সম্মুখীন না হতে হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহায় এবছর দেশে 91 লাখের বেশি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে 13 লাখ কম। গত বছর ঈদুল আজহায় সারা দেশে মোট 1,08,918টি গবাদি পশু কোরবানি হয়েছিল। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে এবছর 33,10,000-এরও বেশি কোরবানির পশু অবিকৃত রয়ে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার গরু ও মহিষ 47,05,106টি, ছাগল ও ভেড়া 44,30,668টি এবং অন্যান্য প্রাণী 960টি। প্রাণী সম্পদের অধিদপ্তরের হিসেব মতে গত 3 বছরের মধ্যে এবারই কম সংখ্যক পশু কোরবানি হয়েছে, যা 2022 সালে করোনার সময়কার চেয়েও কম। আর চামড়ার ভালো দাম পেতে ওয়েট ব্লুর পাশাপাশি কাঁচা চামড়াও রপ্তানির পরামর্শ অর্থনীতিবিদদের। কয়েকজন ট্যানারির উপরে নির্ভর করে চামড়ার মূল্য বৃদ্ধি সম্ভব না, এবং এক্ষেত্রে অবশ্যই বাজারটি উন্মুক্ত করা দরকার। এবং আমরা মনে করি যে কাঁচা চামড়া বা ওয়েট ব্লু দুটোই আসলে রপ্তানির সুযোগ রয়েছে। তাতে আমাদের অভ্যন্তরীণ বাজারের ক্ষতি হবে না, বরঞ্চ চামড়ার উপযুক্ত ব্যবহার হবে, মূল্যের ক্ষেত্রেও সেটা এক ধরনের ত্বরণ সৃষ্টি করবে। দর্শক, ঈদের ছুটি একেবারে শেষ পর্যায়ে। রবিবার থেকে সরকারি বেসরকারি প্রায় সকল অফিস আদালতে খোলা। আজ সকালে রাজধানীতে এসেছেন ছুটিতে বাড়িতে যাওয়া অনেকেই। দর্শক, মানুষের বাড়ি থেকে রাজধানীতে ফেরার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। রোকন, আজ তো শুক্রবার, ধারণা করা হয়েছিল আজকে থেকেই রাজধানীতে ফিরবেন মানুষ। কমলাপুর রেল স্টেশনের অবস্থা কেমন দেখছেন? কনক, এই মুহূর্তে রয়েছে আমি কমলাপুর রেল স্টেশনে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন আসলে এরই মধ্যে সকালের যেসব ট্রেন রাজধানীতে এসেছে, অর্থাৎ কুড়িগ্রাম এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস সিলেট থেকে, রংপুর অঞ্চল থেকে এবং রাজশাহী অঞ্চল থেকে যেসব ট্রেন এরই মধ্যে রাজধানীতে এসে পৌঁছে গেছে, তার সেসব যাত্রী কিন্তু আমরা দেখছি যে সেসব ট্রেনে
রাজধানী ফেরত অর্থাৎ ঈদ করে যেসব মানুষজন ফিরছেন তার মধ্যে শ্রমজীবী মানুষজনই বেশি ছিল। শ্রমজীবী মানুষজন সেই তুলনায় যারা পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গেছেন সেরকম যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে আজকেও কম ছিল, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যারা গেছেন তারা ফিরছেন, তবে সংখ্যায় কম। তবে আরেকটি ব্যতিক্রম ব্যাপার হচ্ছে সকাল থেকে আমরা বেশ কয়েকটি ট্রেন দেখেছি যে সব ট্রেন রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছে। সেই সব ট্রেনের জন্য কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও অপেক্ষা করছে, অর্থাৎ এখনও কিন্তু রাজধানী থেকে অনেকেই ঈদের ছুটি কাটাতে হয়তো ঈদ রাজধানীতেই করেছেন, তবে ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন সপরিবারে। আপনি দেখতেই পাচ্ছেন যে একটু পরেই এখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আরেকটি ট্রেন ছেড়ে যাবে এবং পার্শ্ববর্তী 3 নম্বর অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরও একটি ট্রেন ছেড়ে যাবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। সেই সব ট্রেনেও আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আপনি দেখতেই পাচ্ছেন যে সপরিবারে অনেকেই রাজধানী ছেড়ে যাবেন। তবে এখনও যেহেতু আরও সামনে একদিন রয়েছে ছুটির, সেই 10 দিন ছুটির, এই ঈদুল আজহার দীর্ঘ 10 দিন ছুটির, তো আমরা মনে করছি যে আরও আগামীকাল বা তার পরের দিন আরও বেশি রাজধানীগামী মানুষের স্রোত বাড়তে থাকবে। তবে এখন পর্যন্ত আমরা রাজধানীগামী যেই মানুষের স্রোত দেখছি সেটি কিন্তু আজকে পর্যন্ত সেটি মূলত হচ্ছে শ্রমজীবী মানুষরাই বেশি ফিরছেন। কনক। রোকন, আপনাকে ধন্যবাদ। ভারতে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি শোক বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। শোক বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের জনগণ ও সরকারের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ পাশে আছে। বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বিমানটি বিকেলে ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। নিহত হয়েছেন বিমানটির 241 আরোহী ও ক্রু। ফ্রান্সের পর্যটন নগরী নিসে চলছে 5 দিনব্যাপী জাতিসংঘের 3য় আন্তর্জাতিক সমুদ্র সম্মেলন। সমুদ্র সম্পদ ও মাছ রক্ষায় উপকূলীয় দেশগুলির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের তাগিদ সমুদ্র বিজ্ঞানীদের। প্লাস্টিকের দূষণ বন্ধ করতে না পারলে সমুদ্রের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন আমানুল্লাহ ওয়ালস। ফ্রান্স ও কোস্টারিকার যৌথ উদ্যোগে 3য় জাতিসংঘ সমুদ্র সম্মেলন চলছে ফ্রান্সের পর্যটন নগরী খ্যাত নিস শহরে। জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে 200 দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এবারের সম্মেলনে সমুদ্র বিজ্ঞানী, বিভিন্ন দেশের সরকার প্রধান, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সমুদ্র মানবজাতির অভিন্ন সম্পদ। সমুদ্র সম্পদ রক্ষায় বিভিন্ন দেশকে বরাদ্দ বাড়ানোর আহ্বানও জানান তিনি। বলেন, রাষ্ট্র ও সরকার প্রধানদের এমন একটি চুক্তিতে আসা উচিত যাতে আন্তর্জাতিক জলসীমায় সুরক্ষিত এলাকা তৈরি করা যায়। Une mer que depuis des millénaires est source de vie et qui nous rappelle notre profonde dépendance à l'égard de l'océan. L'océan produit la moitié de l'oxygène que nous respirons. Il nourrit 3 milliards de personnes et fait vivre 600 millions d'autres. সম্মেলনের চতুর্থ দিন বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ আহরণে সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে। সমুদ্র রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান পরিবেশ বিজ্ঞানীদের। 5 দিনব্যাপী এবারের সম্মেলনে 10টি পূর্ণাঙ্গ অধিবেশনের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মতামত তুলে ধরেছেন। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের কারণে সমুদ্রে দিনকে দিন মাছ এবং সম্পদের পরিমাণ কমে যাচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট দেশগুলিকে তহবিল বাড়ানোর পাশাপাশি উপকূলবর্তী দেশগুলির মাঝে একটি সমঝোতা স্মারক চুক্তির কথা বলছেন 3য় আন্তর্জাতিক এই সমুদ্র কনফারেন্সে অংশ নেওয়া সমুদ্র বিজ্ঞানীরা। তারা বলছেন, এটি বাস্তবায়নে জাতিসংঘের সকল সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে। ফ্রান্সের নিচ থেকে ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেনের রাজার সঙ্গে আলোচনায় গুরুত্ব পেয়েছে সংস্কার সহ নানা ইস্যু। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক আজ বর্তমান বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দূরত্ব ঘুচবে আশা রাজনীতিকদের। শেষ পর্যায়ে ঈদের ছুটি, সারা দেশ থেকে রাজধানীতে ফিরছে মানুষ, খুব একটা অভিযোগ নেই কারোরই।
ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হয়ে 241 আরোহী নিহত, অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের শোক বার্তা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।